আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ অপু। আজকে আমরা শুরু করতে চাচ্ছি অ্যান্টিবায়োটিক টপিকটা, এবং আমরা এখানে একটা দীর্ঘ সিরিজ সম্পন্ন করব অ্যান্টিবায়োটিক সম্পর্কে। তো আজকে আমাদের ক্লাসটা খুবই বেসিক। আজকে আমরা মূলত জানবো যে একটা ব্যাকটেরিয়ার কোন কোন পার্টে কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি কাজ করে, এবং ফার্মাসি বা যে কোনো হেলথ কেয়ার রিলেটেড সাবজেক্টের জন্য অ্যান্টিবায়োটিক টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করব যে আমি খুবই এই পুরো সিরিজটা জুড়ে আমরা অ্যান্টিবায়োটিকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শেষ করতে পারবো। খুবই ইন ডেপথ আলোচনা করবো এখানে আমরা। তো আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটা খুবই বেসিক, এবং আবারও বলতেছি যে একটা ব্যাকটেরিয়ার বিভিন্ন পার্টে কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করে, যদি আমরা সেই নামগুলো আয়ত্ত করে ফেলতে পারি এই ক্লাস থেকে, তাহলে পরবর্তীতে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন, যে কীভাবে তারা কাজ করে একটা ব্যাকটেরিয়ার উপরে, বা সেগুলোর রেজিস্ট্যান্স কীভাবে হয়, সেগুলো সব জানতে পারবো। তবে আজকের ক্লাসের যে ওভারভিউটা বা সামারিটা, এইটা আমাদের সবসময় যদি মাথায় ঢুকে যায় একবার, পরবর্তীতে মেকানিজম অফ অ্যাকশন বা রেজিস্ট্যান্স হোয়াটএভার যা যা আছে, অ্যাডভার্স ইফেক্ট আছে, ব্যাকটেরিয়াল কভারেজ আছে, তো আবার এরকম অনেক ধরনের কেসেস স্টাডি করবো আমরা। তো সেই ক্ষেত্রে ওইগুলো আমাদের জন্য ইজি হবে যদি আজকের ক্লাসটা আমরা ঠিকমতো বুঝে এবং সম্পন্ন করতে পারি। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো যে ইন্ট্রোডাকশন। তো অ্যান্টিবায়োটিকের যে ইন্ট্রোডাকশন, এটা ইতিহাস আমি যেটা বুঝাচ্ছি আর কি, যে হিস্ট্রি অফ অ্যান্টিবায়োটিক্স। তো এই হিস্ট্রিটা অনেক আগে থেকেই, রিসেন্টলি না। এটা যেমন আমাদের প্রথম লাইনটা বলা আছে যে বিফোর দ্য 20th সেঞ্চুরি, মানে আমাদের বিংশ শতাব্দীর আগ পর্যন্ত ইনফেকশন জিনিসটা খুবই খারাপ ছিল। একজন নর্মালি একটু হাত কেটে গেছে, এই কারণে মানুষ মারা যেত। নর্মালি একটু হাত কেটে গিয়ে সেখানে কি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেত, পরবর্তীতে সেটা আর কিউর করা পসিবল হতো না। তো তখনকার সময়ে মানুষ ট্রেডিশনাল মেডিসিন যেগুলো আছে সেগুলো মানুষ ইউজ করতো যতটুকু কিউরেবল করা যায়। ঠিক আছে, তখনকার মানুষ উদ্ভিজ্জ যে সোর্সটা ছিল সেটার উপর বেশি ডিপেন্ডেবল ছিল আর কি। ঠিক আছে, পরবর্তীতে এখানে একটা লাইন বলা হয়েছে যে যে নুবিয়ান মামিস ওয়ার লেটার ফাউন্ড টু দ্য কন্টেন্ট টেট্রাসাইকেল ইন দ্য বোনস। এটা অনেক পরে আবিষ্কার হয়েছে যে মামি যেগুলো ছিল, আমরা জানি যে মিশরীয় সভ্যতার সময় যে মামিস ছিল, সেই মামিসের মধ্যে টেট্রাসাইকেল নামক অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এটা অনেক পরে পাওয়া গেছে, ইতিহাসটা অনেক আগে থেকে। যেমন পল এরলিচ, উনি একটা থিওরি দিয়েছিল, স্কট ম্যাজিক বুলেট থিওরি। তিনি বলেছিল যে এমন কিছু কেমিক্যালস আছে যে কেমিক্যালসগুলোর প্যাথোজেনগুলোকে কিল করার একটা প্রপার্টি আছে, বা প্যাথোজেনগুলোকে কিল করার একটা ক্ষমতা আছে। ঠিক আছে, কিন্তু হোস্টকে সে কোনো ধরনের হার্মফুল ইফেক্ট দেয় না। যেমন হোস্ট বলতে যে কোনো প্রাণীকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো এইটাই আসলে ম্যাজিক বুলেট থিওরি। এর ভিত্তিতে তিনি কিন্তু কম্পাউন্ড 606 ইসকল সালভারসান আবিষ্কার করেছিল। এটা খুবই টক্সিক ছিল। পরবর্তীতে এটা বেটার ভার্সনও আসছিল, ইসকল নিও সালভারসান, বাট ওইটাও একটু ঝামেলা ছিল আর কি, টক্সিক ছিল। এরপর অনেক দিন ধরে এটা নিয়ে কোনো কাজ হয় নাই। পরবর্তীতে 1935 সালে গ্যারহার্ড ডোমলেক ডিসকভার দ্য পোটনসিল, যা পন্ডোসিল ল্যাটার ফাউন্ড টু অ্যাক্ট এজ সালফানিলমাইড। তো এগুলা মানে খুবই প্রাইমারি আলোচনা ছিল আর কি, যে প্রাইমারি কথাবার্তা, মানে এখনও সেই ব্রড স্পেকট্রামে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত আসে নাই। এইটা যার হাত ধরে আমরা যদি বলি যে মানুষ পৃথিবী চিনতে পারছে, বা আমাদের যে অ্যান্টিবায়োটিক একটা খুবই খুবই ইফেক্টিভ একটা ওষুধ, একটা মেডিসিন, এটা বুঝতে পারছে, তিনি ছিলেন আমাদের আলেকজান্ডার ফ্লেমিং। তো এটা তিনি অ্যাক্সিডেন্টলি আসলে এটা তিনি আবিষ্কার করেছিলেন। দেখা গেছে যে 1928 সালে তিনি দেখলেন তার একটা মোল্ড ছিল, সেই মোল্ডের মধ্যে তিনি ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিয়েছিলেন। তো দেখলেন যে ওই মোল্ডের এক পাশে একটা ছত্রাক গ্রো করছে, ওই ছত্রাকের চারপাশে ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারতেছে না। ব্যাপারটা এরকম যে তিনি একটা মোল্ড নিছে, তো সেই মোল্ডের চারপাশে তিনি ব্যাকটেরিয়া গ্রো করছে। তো ব্যাকটেরিয়া গ্রো করতেছে, কিন্তু এক পাশে একটা ছত্রাকের মতো সাবস্টেন্স এখানে গ্রো করছে, এবং এই যেখানে যেখানে ছত্রাকগুলো আছে তার চারপাশে এরকম একটা সার্কেল অংশ জুড়ে কোনো ব্যাকটেরিয়া নেই। তখন তিনি এটা আন্দাজ করলেন যে এই ছত্রাকটা এমন এক ধরনের কেমিক্যাল রিলিজ করতেছে, যেই কেমিক্যালের কারণে এই আশেপাশে কোনো ধরনের ব্যাকটেরিয়া গ্রো করতে পারতেছে না। তার মানে এই কেমিক্যালটার একটা ব্যাকটেরিওসাইডাল আর ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট আছে, ব্যাকটেরিয়াকে সে গ্রো করতে দিতেছে না। তো এই ওষুধটার নাম, এই কেমিক্যালটার নাম তিনি দিয়েছিলেন পেনিসিলিন। পরবর্তীতে এই ছত্রাকটার নামকরণ জানা গেছে, সেটা হলো যে পেনিসিলিয়াম নোটাটাম। পরবর্তীতে এই পেনিসিলিন, এইভাবেই মানুষ বুঝতে পারছে যে আসলে এটা একটা ক্ষমতা আছে, যে পেনিসিলিন নামে একটা রাসায়নিক কম্পাউন্ড আছে যেটা কিনা ব্যাকটেরিয়াকে কিল করার ক্ষমতা আছে। এবং একজন পুলিশ ছিল, ওনার নাম হচ্ছিল আলেকজান্ডার। তো উনি একবার গোলাপ গাছের কাটা দিয়ে ওনার ইনফেকশন হয়ে গেছিলো। তো সেখান থেকে ব্যাকটেরিয়া আক্রমণ করে ফেলছে, এবং তার অবস্থা পুরোপুরি খারাপ ছিল। তো পরবর্তীতে আলেকজান্ডার ফ্লেমিং সহ আর কয়েকজন তারা
এটাকে যখন তার শরীরে পুশ করা হয়েছে তিনি সুস্থের দিকে যাচ্ছিল, কিন্তু তার ইনফেকশনটা এমন ছড়াই গেছে যে পেনিসিলিন, অল্প একটু পেনিসিলিন তেমন কিছু করতে পারে না তার, সে মারা গেছে। কিন্তু তারপরও আমরা বুঝতে পারলাম যে পেনিসিলিনটা মানুষের শরীরে অ্যাপ্লাই করা যায়। যদিও প্রথমে এটা ইঁদুরের শরীরে করা হয়েছিল, 4টা ইঁদুর বাচ্চা, 4টা ইঁদুর বাচ্চা নাই পেনিসিলিনের কারণে। এই ইতিহাসটা আপনারা দেখলেন, পড়লেই দেখবেন যে ইন্টারনেটে অনেক সোর্স আছে যেগুলো দেখলে আপনি বুঝে যাবেন আসলে যে এই ইতিহাসটা কেমন। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করতেছি, যেটা আমাদের মানে আমাদের আজকের পড়াটা ইতিহাস ভিত্তিক না, আমরা সামনের দিকে যাবো আর কি, অল্প একটু করে বলতেছি। তো পরবর্তীতে ওই সময় 1941 সালের দিকে আলেকজান্ডার ফ্লেমিং সহ 3-4টা গ্রুপ তারা ব্রিটিশ এজেন্সিতে, ব্রিটিশ গভর্নমেন্টকে তারা বলছে যে আপনারা আমাকে ফান্ডিং দেন, আমরা বড় স্পেকট্রামে আমরা অ্যান্টিবায়োটিক প্রোডাকশন শুরু করি। কিন্তু তখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলতেছিল, তো স্বভাবতই ব্রিটিশ গভর্নমেন্ট দেয়নি। পরবর্তীতে তারা আমেরিকা শিফট হয়েছে এবং তারা আমেরিকা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে, জায়ান্ট যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে তাদের সাথে মিলে তারা তখন সর্বপ্রথম পেনিসিলিন তারা মানে খুবই উচ্চ হারে তারা আবিষ্কার করা শুরু করছে এবং উচ্চ হারে তারা বানানো শুরু করছে, প্রোডাকশন শুরু করছে। এবং তখন থেকে আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুরু হয়েছে। এবং অ্যান্টিবায়োটিক কখন আসলে কাজ করে, যখন কোনো একটা মানুষের ইমিউনো যে সেলগুলো আছে, আমরা সবাই জানি যে টি সেল অর বি সেল অর ন্যাচারাল অ্যান্টি সেল, যেগুলো ন্যাচারাল কিলার সেল যেগুলো আছে, সেগুলো যখন কাজ না করে, মানুষের যে 3টা ইমিউনো ডিফেন্স লাইন সিস্টেম আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এগুলো যখন ফল করে, ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করে, ইনফেকশন হয়ে যায়, তখন সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে। এবং অ্যান্টিবায়োটিক মানে হলে একদম শুধুমাত্র তারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, শুধুমাত্র ব্যাকটেরিয়া, নট ভাইরাসেস। ভাইরাসের বিরুদ্ধে যারা কাজ করে তাকে আমরা বলছি অ্যান্টিভাইরাল ড্রাগস, ওগুলো অ্যান্টিবায়োটিক না। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ভাইরাসের বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, তো ওগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক বলতেছি। তো পেনিসিলিনের হাত ধরে আসলে যাত্রাটা শুরু হয়েছে। পরবর্তীতে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আসছে, কারণ আলেকজান্ডার ফ্লেমিং যখন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তো তখন তিনি প্রথম স্পিচে বলছিল আসলে যে অ্যান্টিবায়োটিকগুলো কত মানে খুবই শীঘ্রই এগুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে, কারণ ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স প্রপার্টি আছে, তারা মিউটেশন ঘটাতে পারে। রেজিস্ট্যান্স ব্যাপারটা নিয়ে আমি এত বেশি কথা বলতেছি না আজকে, এটা যখন আমরা রেজিস্ট্যান্স পড়বো সামনের লেকচারগুলোতে, তখন আমি রেজিস্ট্যান্স কীভাবে আসছে বা ইতিহাসটা কেমন সেগুলো নিয়ে তখন আমি আলোচনা করবো। তো আজকে আমি যা সংক্ষিপ্ত করে দিচ্ছি যে আসলে তখনকার বিজ্ঞানীরা বুঝতে পারছে যে আসলে একটা অ্যান্টিবায়োটিক আমি দীর্ঘদিন সময় পর্যন্ত ব্যবহার করতে পারবো না, এগুলোতে রেজিস্ট্যান্স গ্রো করবে, ঠিক আছে। এবং দেখা গেছে যে পেনিসিলিন আবিষ্কার হওয়ার 2 বছরের পরেই তার রেজিস্ট্যান্স হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে যে পেনিসিলিনের পরে ভ্যাঙ্কোমাইসিন ছিল, সেটাও 1 বছর পর রেজিস্ট্যান্স হয়ে গেছে। অ্যামোক্সিসিলিন ছিল, সেগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে 2-1 বছরের মধ্যেই। তো এরপরে মানুষ বুঝতে পারছে তাহলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমাদের খুবই লিমিটেড রাখতে হবে। এইভাবে ইতিহাসটা আসলে প্রসিদ্ধ হয়েছে। তা আমরা আশা করি এই লাইনগুলো পড়লে আমরা মোটামুটি বুঝতে পারবো যে অ্যান্টিবায়োটিক ইতিহাসটা কী আসলে। এখানে আমাদের যেহেতু আজকে মানে খুবই বেসিক পড়াশোনা হবে, তো প্রথমে আমি আপনাদের জানিয়েছি যে আসলে 2টা জিনিস, 2 রকম ব্যাকটেরিয়া সম্পর্কে আমি জানিয়েছি, এবং আমি এটা শিওর যে আপনারা এগুলো পড়ে আসছেন আগে। তারপর জাস্ট একটু সামারি করে দেওয়া যে 2 রকমের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া সেল ওয়াল আছে অ্যাকচুয়ালি, ইটস কল্ড গ্রাম পজিটিভ সেল ওয়াল ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ সেল ওয়াল। সামারি করলে গ্রাম পজিটিভ সেল ওয়ালের মধ্যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুবই পুরু থাকে, খুবই থিক থাকে, আর গ্রাম নেগেটিভ সেল ওয়ালের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ার থিন থাকে, খুবই পাতলা থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু আরেকটা আউটার সেল মেমব্রেন থাকে। তার মানে আমি যদি একটু সামারি করি, তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে তাদের যে পেপটিডোগ্লাইকান লেয়ার, এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুবই থিক থাকে, খুবই মোটা থাকে, ইটস কল্ড পেপটিডোগ্লাইকান লেয়ার। এবং এগুলো সব তৈরি হয়েছে আমাদের নেম অর ন্যাক দিয়ে, ইটস কল্ড নেম অ্যান্ড ইটস কল্ড ন্যাক। আমরা সবাই মোটামুটি জানি ইটস কল্ড অ্যান্ড অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটাইল গ্লুকোসায়ামিন, আমরা এগুলো সব মোটামুটি জানি। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে সেখানে পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুবই পুরু থাকে এবং তার চারপাশে একটা আউটার মেমব্রেন বা একটা সেল মেমব্রেন থাকে, এবং এই সেল মেমব্রেনগুলোকে আমরা বলে থাকি অ্যান্ডোটক্সিন। এখানে অ্যান্ডোটক্সিন থাকে এবং কিছু পোরিন স্ট্রাকচার থাকে। পোরিন মানে হলো যে ছিদ্র, তো এই ছিদ্র স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স পড়বো আমরা দেখবো যে পোরিন স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তার মানে অ্যাকচুয়ালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো, এগুলোর মধ্যে 2 রকমের সেল থাকে, 2 রকমের মানে আউটার লেয়ার থাকে, পেপটিডোগ্লাইকান আর একটা আউটার সেল মেমব্রেন এক্সট্রা। কিন্তু গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর মধ্যে শুধুমাত্র পেপটিডোগ্লাইকান থাকে। তুলনামূলক গ্রাম নেগেটিভ যেগুলো, সেগুলো একটু ডেঞ্জারাস আমরা বলতে পারি, কারণ এগুলোতে 2 ধরনের সেল মেমব্রেন, 2 ধরনের বা 2টা কি বলে লেয়ার আছে, আর পজিটিভগুলোকে একটু মানে একটাই জাস্ট, বাট পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুবই পুরু থাকে অ্যাকচুয়ালি। তো এটাই আর কি। তো এখানে আমি চিত্রগুলো দিয়ে দিয়েছি যে পেপটিডোগ্লাইকান লেয়ার পুরাটা এসব পুরু, অনেক পুরু আছে এটা, এখানে এটা অনেক পুরু, অনেক মোটা, ডাক দেওয়া যাচ্ছে না, হোয়াটএভার। আর এখানে যেটা আছে সেটা হলো যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা খুবই ছোট, দেখতে পাচ্ছি থিন, আর উপরে লেয়ারগুলো হলো অ্যান্ডোটক্সিন, বা আমরা বলতে পারি যেগুলো এখানে বিভিন্ন ধরনের অ্যান্ডোটক্সিনের মধ্যে বিভিন্ন ধরনের পার্ট থাকে, যেমন লিপোপলিস্যাকারাইড, এগুলো আমাদের আছে, এগুলো আমরা মোটামুটি বায়োটেকনোলজিতে পড়ে আসার কথা। এখন
আমি এখানে একটা চার্ট দিয়েছি, এই চার্টটা আপনারা একটু পড়ে দিবেন, একটু মানে আমাদের এগুলো আমরা আগেই পড়েছি আমার বিশ্বাস, যে বিভিন্ন ব্যাকটেরিয়া সম্পর্কে জানিয়েছি। মানে আমরা এই যে পুরো অ্যান্টিবায়োটিক সিরিজটা সম্পন্ন করবো, বা আমাদের এখন যে অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো আছে এগুলো বিশেষ বিশেষ কিছু ব্যাকটেরিয়ার প্রতি কাজ করে। তো সেই ব্যাকটেরিয়া সম্পর্কে তো আমাদের জানতে হবে। তো সেই ব্যাকটেরিয়া সম্পর্কে আমি এখানে 35টা ব্যাকটেরিয়া দিয়েছি, এবং এগুলো কোন ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, এবং এগুলা কোন ধরনের ডিজিজ তারা তৈরি করে সেগুলো সম্পর্কে আমি এখানে লিখে দিয়েছি। একবার রিডিং পরে আমার সাজেশন হবে আপনারা একবার অন্তত রিডিং বা 2-3বার রিডিং পরে আপনারা পরবর্তী স্লাইডগুলোতে যাবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মাঝে মাঝে এই ব্যাকটেরিয়ার নামগুলো আসবে, আজকে না আসলেও বা সামনের ক্লাসগুলোতে আসবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা যাতে বুঝতে পারি আসলে যে কোন ব্যাকটেরিয়া নিয়ে আমরা কাজ করতেছি। যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এটা আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং এটা অ্যানথ্রাক্স রোগটা সৃষ্টি করে। একইভাবে আমাদের ইকোলাই আছে, এখানে ক্ল্যাপসিলিয়া নিউমোনিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা লাং নেক্রোসিস করে, ঠিক আছে। এরকম অনেক ধরনের ব্যাকটেরিয়া আমাদের আজকে নিশেরিয়া গনোরিয়া আছে, এরকম অনেক ধরনের ব্যাকটেরিয়া আমাদের আছে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস আছে, স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স আছে, এরকম অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। আপনারা কয়েকবার পড়লে এটা না বোঝার কিছুই নেই। যে স্ট্রেনিং বলতে তো আমরা সবাই বুঝি রং ধারণ ক্ষমতা, রং ধারণ করতে পারলে গ্রাম পজিটিভ, কারণ তার পেপটিডোগ্লাইকেন লেয়ার পুরো থাকে। আর পেপটিডোগ্লাইকেন লেয়ার পুরো মানে হলো সে কালারকে অ্যাবজর্ব করে নিতে পারে, এই জন্য সে কালারফুল হয়, এই জন্য তাকে বলতেছি গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভ মানে সে পারে না। হোয়াটএভার, এইগুলোটি একবার রিডিং করে নিলে আমাদের জন্য ইজি হবে। তা আমাদের মূল পড়াটা শুরুই হবে আমাদের এই স্লাইড থেকে। এখানে আমি একটা মোটামুটিভাবে ব্যাকটেরিয়া নিয়ে আঁকার চেষ্টা করেছি। এটা কাইন্ড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেহেতু দেখতে পারতেছি 2 রকমের মেমব্রেন আছে, একটা ভিতরে পেপটিডোগ্লাইকেন লেয়ার, একটা বাইরে সেল মেমব্রেন, সেল ওয়াল লেয়ার। তো এটা আমাদের এখন আপাতত আমাদের অত বেশি না, কারণ আমরা যখন মেকানিজম অফ অ্যাকশন পড়বো তখন আমরা ইন ডেপথ এগুলো আলোচনা করবো আর কি। তো আমরা আজকের যে পড়াশোনা সেটা হলো যে ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে এবং এক্সাম্পল সহ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। তো একটু খেয়াল করি আমরা যে কোন কোন ব্যাকটেরিয়া এখানে কাজ করতে পারে। প্রথমে যে ইয়েটা আছে, এক মিনিট, প্রথমে হলো আমরা যেটা দেখবো সেটা হলো যে সেল ওয়াল সিনথেসিস। তা আমরা দেখবো যে এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো এই ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালকে, এখানে আমাদের সেল ওয়াল হবে, সেল ওয়ালকে সে কী করে, সে ডিস্ট্রয় করে ফেলে, বা সেল ওয়ালের যে ইন্টিগ্রিটি সেটাকে সে লস করে ফেলে। এখন এই সেল ওয়ালের মধ্যে সে 2 রকম অ্যান্টিবায়োটিক আছে যেগুলো 2 রকম ভিন্ন মেকানিজমে সে সেল ওয়ালকে ডিস্ট্রয় করে, বা সেল ওয়ালের এই ইন্টিগ্রিটি এটাকে ডিস্ট্রয় করে। প্রথমটা হলো পেপটিডোগ্লাইকেন সিনথেসিস কমায় দিবে। মানে এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো পেপটিডোগ্লাইকেন সিনথেসিসকে কমায় দিবে। যদি পেপটিডোগ্লাইকেন সিনথেসিস কমে যায় তাহলে কি ব্যাকটেরিয়া আর গ্রো করতে পারবে না, একসময় সেটা ব্যাকটেরিয়া মারা যাবে, ব্যাকটেরিসাইডাল ইফেক্ট। এরকম 2 অ্যান্টিবায়োটিকের নাম হলো ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড ফসফোমাইসিন। ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড হলো ফসফোমাইসিন। তার মানে সেল ওয়াল সিনথেসিসকে ব্লক করে দেয়। এর মধ্যে 2 রকম ভাগ আমি পড়েছি। একটা হলো পেপটিডোগ্লাইকেন সিনথেসিসকে হ্রাস করে দিবে, পেপটিডোগ্লাইকেন সিনথেসিস হতে পারবে না, এমন 2 অ্যান্টিবায়োটিকের নাম হলো ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড ফসফোমাইসিন। আর আরেকটা হলো ক্রস লিঙ্কিং অফ পেপটিডোগ্লাইকেন্সকে তারা কমিয়ে দিবে। এই কথা মানে হলো এই যে পেপটিডোগ্লাইকেন্স লেয়ারগুলো ছিল, আমরা যে একটু আগে পড়ে আসলাম যে পেপটিডোগ্লাইকেন লেয়ারগুলো ছিল, এগুলো কিন্তু পরস্পর একটা ক্রস লিঙ্ক করে আছে। মানে এখানে আমি যদি একটু পিছনে যাই, আমি যদি বোঝানোর চেষ্টা করি, আমার এগুলো মেকানিজম অ্যাকশন ঠিক মতো পড়বো, সমস্যা নেই। এই যে পেপটিডোগ্লাইকেন লেয়ারগুলো ছিল এদের মধ্যে ক্রস লিঙ্কিং আছে, এবং এই ক্রস লিঙ্কিংগুলো সম্পন্ন হয় ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশনের মাধ্যমে। তো ট্রান্সপেপটাইডেশনের রিঅ্যাকশনের মাধ্যমে এই যে ক্রস লিঙ্কিংগুলো সম্পন্ন হচ্ছে, এগুলো হচ্ছে ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশনের মাধ্যমে। ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এখন ওই ব্যাকটেরিয়াগুলো, ওই অ্যান্টিবায়োটিকগুলো কী করে, এই ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশনকে কমিয়ে দেয়। আর যদি ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন কমে যায় তাহলে এই যে পেপটাইডোগ্লাইকনের মধ্যে যে ক্রস লিঙ্কিংগুলো আছে যার মাধ্যমে তারা তাদের যে স্ট্রাকচার ধরে রাখছে, সেই ক্রস লিঙ্ক যদি কমে যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না এবং সেই ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যাবে বা কিল হয়ে যাবে। আমরা আশা করি বুঝতে পেরেছি যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেনগুলো টিকে রাখার জন্য ট্রান্সপেপটাইডেশন রিঅ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। এবং কিছু সার্টেন অ্যান্টিবায়োটিক, এবং এই অ্যান্টিবায়োটিকগুলো প্রথম সামনে আসছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই অ্যান্টিবায়োটিকগুলো কী কী, প্রথমে যেটা আছে সেটা হলো ন্যাচারাল পেনিসিলিন। মানে আমাদের পেনিসিলিন গ্রুপটা আছে আর কি। তো পেনিসিলিন আবার অনেক রকমের হতে পারে ডিউ টু তার ডিফারেন্ট টাইপ স্ট্রাকচার। যেমন ন্যাচারাল পেনিসিলিন ইজ কল্ড পেনিসিলিন জি অ্যান্ড পেনিসিলিন বি। আমরা যদি একটু ডানের দিকে তাকাই দেখবো আমরা এই যে স্ট্রাকচারটা আছে এইটা হলো বেসিক পেনিসিলিনের স্ট্রাকচার, 6 অ্যামাইনো পেনিসিলিনিক অ্যাসিড। এখানে দেখতে পারতেছি এখানে একটা গ্রুপ আছে সেটা হলো যে এই গ্রুপটা, আর একটা গ্রুপ আছে এই গ্রুপটা।
এখানে এই যে গ্রুপটা আছে যে 5 কার্বনের, মানে যদিও 5 কার্বন না কারণ সালফার আছে, এটা হলো থায়োজিলাইডেড গ্রুপ, থায়োজিলাইড গ্রুপ, মানে এখানে সালফার গঠিত একটা যৌগ আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই গ্রুপটা সেটা হলো এই যে 4 কার্বনের মতো 3 কার্বন আর 1 নাইট্রোজেন আছে, ইজ কল্ড বিটা ল্যাকটাম গ্রুপ। এটাকে আমরা বলে থাকি বিটা ল্যাকটাম। এখানে লেখা আছে ইজ কল্ড বিটা ল্যাকটাম, ইজ কল্ড বিটা ল্যাকটাম। এই বিটা ল্যাকটাম গ্রুপটা থাকার কারণেই এই পেনিসিলিনের অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল তার প্রপার্টিটা আছে। তার মানে এই বিটা ল্যাকটাম রিংটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা থায়োজেল একটা গ্রুপ, এটা হলো থায়োজিলাইড গ্রুপ, এটা হলো বিটা ল্যাকটাম গ্রুপ। এই বিটা ল্যাকটাম গ্রুপটা আছে দেখেই আজকে পেনিসিলিনের অ্যান্টি ব্যাকটেরিয়াল ইফেক্টটা আছে। এবং এই যে আর আছে, এই আর এর বিভিন্ন ক্লাসের ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের ওষুধগুলো পাই। যেমন আমরা যদি দেখি যে আর যখন এটা হবে এরকম একটা যুগ হবে তখন সেটা হবে পেনিসিলিন জি, যখন এটা হবে তখন পেনিসিলিন ভি। এগুলো হলো ন্যাচারাল পেনিসিলিন, যারা কিনা কি করে ক্রস লিঙ্কিং অফ পেপটিডোগ্লাইকানসকে কমিয়ে দেয়। এবং এই জন্যই এই পেনিসিলিনগুলোকে আর সামনে কয়েকটা অ্যান্টিবায়োটিক আছে সেগুলোকে আমরা বলে থাকি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, কারণ তাদের মধ্যে বিটা ল্যাকটাম রিং আছে, ইজ কল্ড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তার মানে প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো ন্যাচারাল পেনিসিলিন, এর মধ্যে পেনিসিলিন জি অ্যান্ড পেনিসিলিন ভি। এরপর আছে কিছু অ্যান্টি স্টাফিলোকক্কাল পেনিসিলিন, যারা কিনা স্টাফিলোকক্কাল ব্যাকটেরিয়ার প্রতি রেজিস্ট্যান্স কাজ করে। যেমন অ্যান্টি স্টাফিলোকক্কাল পেনিসিলিন, এর মধ্যে আছে অক্সাসিলিন, ন্যাপসিলিন অ্যান্ড ডাইক্লোক্সাসিলিন। এখানে আমি স্ট্রাকচারগুলো দিয়ে দিয়েছি যে অক্সাসিলিন কখন হবে, যখন এই গ্রুপটা থাকবে এই আরের জায়গায় এই জিনিসটা বসবে, সেটা হবে অক্সাসিলিন। দেন ডাইক্লোক্সাসিলিন আছে, ন্যাপসিলিন আছে, এগুলো সবই হলো অ্যান্টি স্টাফিলোকক্কাল পেনিসিলিনস। দেন আছে অ্যামিনো পেনিসিলিন, যেখানে কিনা এই যে অ্যামিনো গ্রুপটা আছে, এখানে যে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, এনএইচটি গ্রুপটা আছে, ইজ কল্ড অ্যামিনো পেনিসিলিন, ইজ অ্যামোক্সিসিলিন অ্যান্ড অ্যাম্পিসিলিন। আরও কিছু পেনিসিলিন আছে যেমন হলো অ্যান্টি সিউডোমোনাল পেনিসিলিন, যারা কিনা সিউডোমোনাস, অ্যারগিনোসা বা এরকম কিছু ব্যাকটেরিয়ার প্রতি তারা কাজ করে, যেমন পাইপেরাসিলিন। আর একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, এই যে আমাদের অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন আছে এবং পাইপেরাসিলিন আছে, এদের সাথে আমরা যখন আমরা প্রেসক্রাইব করি কোনো একটা পেশেন্টকে যে আপনি এটা খাবেন ব্যাকটেরিয়াকে মারার জন্য, তাহলে তখন আমরা সাথে একটা বা এগুলো যখন প্রডিউস করা হয় তখন সেক্ষেত্রে BLI দেওয়া হয়। ইটস কল্ড BLI ফর ইজ আ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। হোয়াট ইজ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর বা কেন দেওয়া হয় এটা, সেগুলো আমরা পড়বো। আরেকটা কথা বলে রাখি যে পেনিসিলিন জি বা পেনিসিলিন ভি বা যেহেতু আমরা এগুলো পড়লাম, যত ধরনের অ্যান্টিবায়োটিকগুলো আমরা এই পৃষ্ঠার মধ্যে পড়লাম, এগুলো আসলে কোনটা কোন ব্যাকটেরিয়ার প্রতি কাজ করে, হ্যাঁ স্পেসিফিক, সেটা কিন্তু এখানে আমি লিখি নেই। এটা পরবর্তী ক্লাসগুলো যখন আমরা করাবো, যখন আমাদের ক্লাসগুলো আসবে, ব্যাকটেরিয়াল কভারেজ ক্লাসগুলো আসবে, তখন কিন্তু আমি বলে দেবো যে কোন অ্যান্টিবায়োটিকগুলো কোন ব্যাকটেরিয়ার প্রতি সংবেদনশীল বা কোন ব্যাকটেরিয়ার প্রতি সাসেপ্টেবল। কিন্তু এখন কিন্তু আমরা এখানে জাস্ট পড়তেছি ব্যাকটেরিয়ার কোন পার্টে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে এবং কী মেকানিজমে কাজ করতে পারে, এবং ইন ডিটেলস মেকানিজম অফ অ্যাকশনে কিন্তু পরবর্তীতে পার্ট বাই পার্ট আসবে। যেমন সেল ওয়াল সিনথেসিসের ইনডিট মেকানিজম কিন্তু আসবে, যে ভিতরে আসলে কী হচ্ছে, এমন অ্যান্টিবায়োটিকগুলো কী করতেছে। আমরা জাস্ট পড়তেছি অ্যান্টিবায়োটিকগুলো কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে, এবং এইটা অবশ্যই আয়ত্ত করতে হবে আগে, তারপর আমরা সামনের ক্লাসগুলোতে যেতে পারবো। যেটা বলতেছিলাম যে এই যে অ্যামাইনো পেনিসিলিন যখন দেওয়া হয় রোগীকে, তখন তার সাথে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দেওয়া হয়। বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কারা, অ্যাকচুয়ালি অ্যাভিভ্যাক্টাম আছে, টজোভ্যাক্টাম আছে, এরকম 4-5টা, সালভ্যাক্টাম আছে, কয়েকটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর আছে। এটা কেন দেওয়া হয়, কারণ বেশ কিছু ব্যাকটেরিয়া তাদের সেল ওয়ালের মধ্যে একটা এনজাইম তৈরি করে, সেই এনজাইমটা হলো এরকম বলি ইজ কল্ড বিটা ল্যাকটামেজ, বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ, ধরেন একজন রোগী আপনার কাছে আসলো, সেই রোগীর ধরেন যে আপনার যে ব্যাকটেরিয়া আক্রমণ করছে, সেই ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো যেই ব্যাকটেরিয়া হোক না কেন, আমরা দেখবো যে কাভারেজগুলো কখন কখন কোথায় সম্পন্ন হয়ে থাকে, ওটা আমরা পড়লে এটা বুঝতে পারবো। তো এই যে পেনিসিলিন আপনি তাকে দিবেন, এখন এই যে অ্যামাইনো পেনিসিলিন তাকে দিবেন, তো অ্যামোক্সিসিলিন দিলে হবে না, কারণ যখন ওই রোগীকে আপনি শুধু অ্যামোক্সিসিলিন দিবেন, যখন অ্যামোক্সিসিলিন তার কাছে যাবে, এটা অ্যামোক্সিসিলিন, এবং এই ব্যাকটেরিয়া কি করছে, একটা এনজাইম তৈরি করছে তার সেল মেমব্রেনের উপরে, ইজ কল্ড বিটা ল্যাকটামেজ। এই অ্যামোক্সিসিলিনের মধ্যে কি আছে, এই যে বিটা ল্যাকটাম রিংটা আছে, এই বিটা ল্যাকটামেজ সেই বিটা ল্যাকটাম রিংটাকে ডিস্ট্রয় করে দেবে। আর যখনই অ্যামোক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন তার অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য অ্যামোক্সিসিলিনের সাথে আমরা কি ইউজ করি, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ইউজ করি, ইজ কল্ড BLI। তো বিটা ল্যাকটামেজ ইনহিবিটর এই বিটা ল্যাকটামেজকে প্রথমে ডিস্ট্রয় করে দেয়, যাতে এই বিটা ল্যাকটামেজ আপনার অ্যামোক্সিসিলিনকে কোনো ধরনের ক্ষতি করতে না পারে, এবং অ্যামোক্সিসিলিন তার ডিজায়ার্ড অ্যাকশন দিতে পারে, সেল মেমব্রেন
সিনথেসিস সে হ্রাস করে দিতে পারে। আশা করি বোঝাতে পেরেছি যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর আমি সামনেও পরবর্তীতে রাখছি, বাট বিটা ল্যাকটামেজ ইনহিবিটর এগুলোর সাথে দেওয়া হয়, কারণ এই অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন যে কেসগুলোতে দেওয়া হয় দেখা যায় ওই সময় ওই ব্যাকটেরিয়াগুলো তাদের মধ্যে বিটা ল্যাকটামেজ এনজাইম থাকে, আর বিটা ল্যাকটামেজ এনজাইম কী করে এই অ্যামোক্সিসিলিনের প্রতি রেজিস্ট্যান্স, কারণ মানে এখানে কাজ করতে দেয় না অ্যামোক্সিসিলিনকে, কারণ সে তার বিটা ল্যাকটাম যে ইয়াটা আছে কি বলে বিটা ল্যাকটাম যে তার রিংটা আছে সেটাকে নষ্ট করে দেয়, অনেক সময় তাকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করতে দেয় না। তো আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে একটু পরে আমি আবার এক্সপ্লেন করতেছি। একইভাবে পাইপেরাসিলিনের সাথে আমরা কী করি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ইউজ করে থাকি, যাতে এই পাইপেরাসিনটা ঠিকমতো কাজ করতে পারে, যাতে এই অ্যাম্পিসিলিন বা এই অ্যামোক্সিসিলিন ঠিকমতো কাজ করতে পারে। একটু পরে আমরা সেটা ইন ডেপথ আলোচনা করবো, আশা করি বুঝতে পারতেছি। আর প্রথমে আসি কিন্তু এখনো যে সেল ওয়াল সিনথেসিস হ্রাস করবে বা ব্লক করে দেবে এমন কিছু অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমরা জানলাম। এবার আরও আছে কিছু মিনিট, এখানে আমরা পরবর্তীতে আরও কয়েক ধরনের বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আছে যেগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে পেনিসিলিনের পরে, এগুলো খুব ভালো কাজ করে। এবং যেমন সেফালোস্পোরিন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক, কারণ সেফালোস্পোরিনের স্ট্রাকচারটা খুবই ভালো। যেমন এখানে বিটা ল্যাকটাম অবশ্যই রিং থাকবে, এবং এই পাশেও একটা বড় রিং আছে, এই পাশেও একটা বড় রিং আছে, এবং এগুলো খুবই চেঞ্জ করা। যেমন এখানে আর একটা গ্রুপ আছে, এখানে আর একটা গ্রুপ আছে, তো এগুলোকে চেঞ্জ করে বিভিন্ন জেনারেশনের সেফালোস্পোরিন তৈরি করা যায়। হ্যাঁ, তো এই পর্যন্ত সেফালোস্পোরিনের 5টা জেনারেশন আমরা দেখছি যে সম্ভব হয়েছে, এবং সেফালোস্পোরিনের কাজটাও সেম। এটা কি করবে ক্রস লিঙ্কিং অফ পেপটিডোগ্লাইকেন্সকে রিলিজ করবে, ডিক্রিজ করবে। তাহলে সেফালোস্পোরিনের 5টা জেনারেশনের মধ্যে হলো ইটস ফার্স্ট জেনারেশন ইটস কল্ড সেফেজোলিন অ্যান্ড সেফালেক্সিন, এবং সেকেন্ড জেনারেশন হলো সেফোক্সিটিন অ্যান্ড সেফোল্যাক্টন, এবং সেফাক্লোর অ্যান্ড সেফপ্রোজিল অ্যান্ড সেফামেন্ডল অ্যান্ড সেফোরোক্সিন। এগুলো সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন। সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনটা একটু কম ইউজ হয় বর্তমানে, ইটস রেয়ারলি ইউজ, এটা তেমন একটা ভালো নাই, বাট ইউজ করা হয়, বিভিন্ন কেসে ইউজ করা যেতে পারে। কিন্তু থার্ড জেনারেশন সেফালোস্পোরিন সবচেয়ে বেশি ইউজ হয়, মোস্টলি ইউজ। এটা খুব ভালো অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে। ইটস সেফট্রাজোন ইজ সেফোলেক্সিডিম অ্যান্ড সেফটাজাডাইম অ্যান্ড সেফোপেরাজোন ইজ আ মক্সাল্যাকটাম অ্যান্ড সেফটি বিউটান। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা। তাহলে এইগুলো হলো তোমার সেফালোস্পোরিনের কিছু এক্সাম্পল। আর জেনারেশন বলতে আমরা বুঝতে পারতেছি যে বিভিন্ন জেনারেশন বিভিন্ন উদ্দেশ্যে বানানো হয়েছে। যেমন আমরা যখন অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলো পড়ি তখন সেক্ষেত্রে 2 রকম জেনারেশন থাকে। এক ধরনের জেনারেশন ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, আরেকজন পারে না। তো যেটা পারে না সেটাই আমার সাজেস্ট করা হয় বেশিরভাগ সময়, কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করলে সেগুলা সিএনএসে ইফেক্ট দেয়, সিএনএসে তারা আনডিজায়ার্ড ইফেক্ট দেয়। এবং 4th জেনারেশন সেফালোস্পোরিন একটা বর্তমানে আছে সিগোসেফেপিম, এটা ইউএসএতে খুব ভালো অ্যাভেলেবল। আরেকটা আছে 5th জেনারেশন, সেটা হলো যে সেফটারোলিন ইজ কল্ড। এই 5টা জেনারেশনের সেফালোস্পোরিন বর্তমানে দেখানো হয়েছে, এবং এই 5টা জেনারেশন সেফালোস্পোরিন প্রত্যেকটা এখানে স্ট্রাকচার সহ দেওয়া আছে, ঠিক আছে। এই বেসিক স্ট্রাকচার হলো এইটা, এই R1 এবং এই R2 গ্রুপের পক্ষান্তর করে বা এগুলো বিভিন্ন ইন্টারচেঞ্জ করে আমাদের এই জেনারেশনগুলো আসছে। প্রত্যেকটা জেনারেশনের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল কাভারেজ আছে, আমরা পরবর্তীতে পড়বো, কিন্তু কাজ একটাই, এগুলো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, কারণ তাদের মধ্যে বিটা ল্যাকটাম রিং আছে। এই বিটা ল্যাকটাম রিং আছে বিধায়, এই ফাংশনাল রিংটা আছে বিধায় তারা কাজ করতে পারে। আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের পরবর্তীতে আরও 2 ধরনের বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আছে, ইটস কল্ড কার্বাপেনামস। এর মধ্যে 4 ধরনের আছে, ইজ এ মেরোপ্যানাম, ইমিপ্যানাম, এটোপ্যানাম অ্যান্ড ডোরিপ্যানাম। আরেক ধরনের আছে মনোব্যাকটাম, ইটস কল্ড অ্যাস্ট্রিওব্যাকটাম। এই হলো তোমার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ, যারা কিনা সেল ওয়াল সিনথেসিসকে ডিক্রিজ করে, সেল ওয়ালকে ভালো মতো সিনথেসিস হতে দেয় না ব্যাকটেরিয়ার, যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং আমরা বাঁচতে পারি। এবার এখানে আমি বলেছিলাম যে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর সম্পর্কে আমি একটু নলেজ দিয়ে দিব। সেই বিটা ল্যাকটামেজ ইনহিবিটর সম্পর্কে আমি কি বলতেছি, যে কিছু ব্যাকটেরিয়া আছে, এমন কিছু ব্যাকটেরিয়া আছে, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো সামনে। কিছু ব্যাকটেরিয়া আছে, এই যে একটা ব্যাকটেরিয়া আমি এখানে রাখছি, সেই ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যেই ন্যাচারালি থাকে পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথেই কিন্তু আমাদের যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো বাইন্ড করে, এবং বাইন্ড করার পরে এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে সিনথেসিসকে ডিস্ট্রয় করে ফেলে এবং আমরা ব্যাকটেরিয়া থেকে মুক্ত হতে পারি। কিন্তু এই ব্যাকটেরিয়া যদি চালাকি করে এই 2টা এনজাইম তৈরি করে ফেলে, ইটস কল্ড বিটা ল্যাকটামেজ এনজাইম, তখন এই বিটা ল্যাকটামেজ এনজাইম কি করে, এই বিটা ল্যাকটামেজ এনজাইম আমাদের এই অ্যান্টিবায়োটিকের সেই যে বিটা ল্যাকটাম রিংটা আছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। তখন আর কি করতে পারে না অ্যান্টিবায়োটিক, এই পিবিপি বা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে না, যার ফলে তার রিঅ্যাকশন দিতে পারে না। আবারও বলি যে ব্যাকটেরিয়ার মধ্যে
স্বভাবতই বা ন্যাচারালি এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা থাকে, যার সাথে অ্যান্টিবায়োটিক বাইন্ড করে এবং তার ডিজায়ার অ্যাকশন দেয়। কিন্তু বিটা ল্যাকটামেজ যদি ওই ব্যাকটেরিয়া তৈরি করে ফেলতে পারে, এই বিটা ল্যাকটামেজ এনজাইমটা ওই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেগুলো আছে, যেমন সেফালোস্পোরিন, পেনিসিলিন, অ্যামাইনো পেনিসিলিন, অ্যান্টিস্টাফাইকো পেনিসিলিন, কার্বাপেনামস, মোনোব্যাকটাম, এগুলার বিটা ল্যাকটাম লিনটাকে তারা ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে এই অ্যান্টিবায়োটিকগুলো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে না এবং তার ডিজায়ার অ্যাকশন দিতে পারে না। তাহলে আমাদের কি লাগবে? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর লাগবে, ইটস কল্ড BLI। তাহলে সেই বিটা ল্যাকটামেজ ইনহিবিটরগুলো কারা কারা? ইটস কল্ড ক্ল্যাভুলিনেট বা ক্ল্যাভুলিনিক অ্যাসিড আছে। এটা ইউজ করা হয়ে থাকে অ্যামোক্সিসিলিনের সাথে। আমাদের কি মনে আছে হোয়াট ইজ অ্যামোক্সিসিলিন? অ্যামোক্সিসিলিন কিন্তু আমাদের ছিল আমাদের ওই যে পেনিসিলিনে যখন আমরা পড়ে আসছি, সেই পেনিসিলিনের মধ্যে আমরা কিন্তু পড়ে আসছিলাম অ্যামাইনো পেনিসিলিন হলো অ্যামোক্সিসিলিন, যার সাথে আমরা নর্মালি কি ইউজ করে থাকি? ক্ল্যাভুলিনিক অ্যাসিড ইউজ করে থাকি বা ক্ল্যাভুলিনেট ইউজ করে থাকি। যেন আরেকটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর আছে টজোব্যাকটাম, এটা ইউজ করা থাকে পাইপারাসিলিনের সাথে। সালভ্যাকটাম এটা ইউজ করা থাকে অ্যাম্পিসিলিনের সাথে। অ্যান্ড অ্যাভিভ্যাকটাম এটা ইউজ করা থাকে সেফটাজিডাইমের সাথে, ইটস কল্ড থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। এই বিটা ল্যাকটামেজ ইনহিবিটরগুলো এই বিটা ল্যাকটামেজকে ডিস্ট্রয় করে ফেলে, আর এই বিটা ল্যাকটামেজ যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন এগুলো কিন্তু আর ওই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকে বিটা ল্যাকটামিনকে ভাঙতে পারে না এবং এগুলো স্বাচ্ছন্দ্যে পিপিপির সাথে বাইন্ড করতে পারে এবং তার ডিজায়ার অ্যাকশন দিতে পারে। আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এইগুলো হলো আমাদের সেল ওয়াল সিনথেসিসকে ডিস্ট্রয় করার জন্য অ্যান্টিবায়োটিক, ইটস কল্ড বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এবং বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা দেখলাম ইটস কল্ড ন্যাচারাল পেনিসিলিন, অ্যামাইনো পেনিসিলিন, অ্যান্টিস্টাফাইকোকাল পেনিসিলিন, অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন, সেফালোস্পোরিন, এটা আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশন আছে, কার্বাপেনামস অ্যান্ড মোনোব্যাকটাম। এবার আমরা যাব আরেকটা ওয়েতে, সেটা হলো যে এখানে তো 2 নম্বর আমরা আসি। এবং আরও কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমার সেল মেমব্রেন যেটা আছে একদম ভিতরে যেটা আছে, আমরা দেখে আসছি যে আগেরগুলো সবগুলোই মানে আগে যে পেনিসিলিন বা সেফালোস্পোরিন এগুলো সব ছিল আমাদের, বা ভ্যাঙ্কোমাইসিন, ফসফোমাইসিন, এগুলো ছিল পেপটিডোগ্লাইকানকে নিয়ে। এবার যে ভিতরে যে সেল মেমব্রেনটা আছে অনেক সময় আমাদের আছে সেগুলোকে সে ডিস্ট্রয় করে ফেলে। অনেক সময় আছে সেল মেমব্রেন যে ইন্টিগ্রিটি সেটা লস করে ফেলে, বা সেল মেমব্রেন যে ইন্টিগ্রিটি সেটাকে নষ্ট করে ফেলে কিছু অ্যান্টিবায়োটিক, ইটস কল্ড ডেপ্টোমাইসিন অ্যান্ড পলিমিক্সিন। পলিমিক্সিন একটা ক্যাটায়নিক ডিটারজেন্ট যেটা কিনা সেল মেমব্রেনের পারমিবিলিটি বাড়ায় দেয়। তখন সেক্ষেত্রে দেখা গেছে যে সেলের বিভিন্ন যে মেটাবোলাইটগুলো আছে বা খুব গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, ইলেকট্রোলাইটগুলো আছে, সেগুলো বের হয়ে যায়, তো সেল লাইসিস ঘটে, এই জন্য ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যায়। তো পলিমেক্সিন আছে, ডেপ্টোমাইসিন আছে, এগুলো কি সেল মেমব্রেন ইন্টিগ্রিটিকে লস করতে পারে। এবার আরও আছে যেমন ফলিক অ্যাসিড। আমরা জানি যে মানুষেরা কিন্তু ফলিক অ্যাসিড তৈরি করতে পারে না, আমরা ডায়েট থেকে আমরা ফলেট বা ফলিক অ্যাসিড নিয়ে থাকি। কিন্তু ব্যাকটেরিয়ার একটা গুরুত্বপূর্ণ ইয়ে হলো তারা ফলিক অ্যাসিড তৈরি করতে পারে। কীভাবে তৈরি করে? তারা মূলত ব্যাকটেরিয়া একটা জিনিস প্রডিউস করে, নাম হলো প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, ইটস কল্ড পাবা। এই পাবা যখন তৈরি করে, ব্যাকটেরিয়া নিজেরা তৈরি করতে পারে এটা পাবা, ইটস কল্ড প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। এইটা ডাইহাইড্রোফোলেটে কনভার্ট হয় এবং ডাইহাইড্রোফোলেট থেকে সেটা কোষে কনভার্ট হয় ট্রাইহাইড্রোফোলেটে কনভার্ট হয়। এবং এই ট্রাইহাইড্রোফোলেটটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার যে ডিএনএর যে ফাংশনগুলো আছে, যেমন পিউরিন সিনথেসিস, থাইমিডিন সিনথেসিস অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশনের জন্য। এখন কোনো কারণে যদি আমরা এই পাবাকে ব্লক করে দিতে পারি, বা ডাইহাইড্রোফোলেটকে ব্লক করে দিতে পারি, বা ট্রাইহাইড্রোফোলেটকে ব্লক করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়ার ডিএনএ ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাকশনটা পেয়ে যাব। তাহলে এই কাজটাই করে থাকে SMX অ্যান্ড TMP। SMX ফর সালফোমেথোক্সাজোল অ্যান্ড TMP ফর টাইমেথোপ্রিম। এই দুইটার কম্বিনেশন যখন দেওয়া হয় তখন এইগুলো এই পাবাকে ব্লক করে দেয়, অনেকগুলো আছে। আবার টাইমেথোপ্রিম স্পেশালি সে ডাইহাইড্রোফ্লুয়েড বা টাইহাইড্রোফ্লুয়েডকে ব্লক করে দেয়। এটা আমরা ডিটেলস মেকানিজম পড়বো যে ফলিক অ্যাসিড পাথওয়ে অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে। সেখানে আমরা দেখবো যে এখানে ডাইহাইড্রোফ্লোরাইড রিডাকটেস এনজাইম থাকে, যে এনজাইমগুলোকে অ্যাকচুয়ালি ব্লক করে। যেটা আমি মোটামুটি বললাম যে এখানে সালফোমেথোক্সাজোল এবং ট্রাইমেথোপ্রিম কী করে, এই প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড যার থেকে ডাইহাইড্রোফ্লোরাইড তৈরি হবে এবং যেখান থেকে ট্রাইহাইড্রোফ্লোরাইড তৈরি হবে, এবং ট্রাইহাইড্রোফ্লোরাইডে কিন্তু এই ব্যাকটেরিয়াল ডিএনএ ইন্টিগ্রিটিকে রক্ষা করার জন্য মূল ভূমিকা পালন করে, সেটা কিন্তু আর করতে পারবে না এবং ব্যাকটেরিয়া মরে যাবে, কিল হবে, ইটস কল্ড ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট তৈরি করবে। এটা আরেকটা মেকানিজম হতে পারে। এবং এখানে কিন্তু আমাদের এই অ্যান্টিবায়োটিকরা কাজ করে, সালফোমেথোক্সাজোল এবং ট্রাইমেথোপ্রিম। এভাবে আমরা ব্যাকটেরিয়া থেকে বাঁচতে পারি। আমি আবার বলতেছি যে কোন ধরনের ব্যাকটেরিয়া বা কী ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু আমরা পড়বো ব্যাকটেরিয়াল কভারেজ অংশে। আমরা জাস্ট পড়তেছি যে ব্যাকটেরিয়া কতভাবে ধ্বংস হতে পারে। এক মিনিট, দেন আমাদের 3টা চলে গেছে। এবার 4 নাম্বার আমাদের এরকম আছে যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমাদের ডিএনএ ইন্টিগ্রিটি একদম ডিরেক্টলি ডিএনএতে অ্যাটাক করে। এগুলো কি করে, আমাদের
রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যেগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করে। এবং আমরা জানি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস হলো বিভিন্ন ধরনের অক্সিজেন ফ্রি রেডিক্যাল, ইজ কল্ড অক্সিজেন 2 ফ্রি রেডিক্যাল, হ্যাঁ, আরও কিছু পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল, OH ফ্রি রেডিক্যাল, এরকম কিছু ফ্রি রেডিক্যাল তৈরি করে। যে ফ্রি রেডিক্যালগুলো কী করে, এই ডিএনএর যে ইন্টিগ্রিটি আছে বা ডিএনএ যে ফাংশন আছে, স্ট্রাকচারাল ফাংশন, সেগুলোকে নষ্ট করে ফেলে। এমন কিছু অ্যান্টিবায়োটিক হলো মেট্রোনিডাজোল অ্যান্ড নাইট্রোপিউরান্টোয়াইন। এগুলো কী করে, ব্যাকটেরিয়াল ডিএনএ ইন্টিগ্রিটিকে নষ্ট করে ফেলে, যার ফলে ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যায় এবং ব্যাকটেরিয়া কিল হয়ে যায়। আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি। ব্যাকটেরিয়ার কিল অ্যাক্টিভিটিকে নষ্ট করে ফেলে। দেন আমাদের পরবর্তীতে 5 নম্বর যেটা, সেটা হলো যে এমআরএনএ সিনথেসিস। এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিনা আমাদের এই ব্যাকটেরিয়ার যে এমআরএনএ অংশটা আছে, যদি একটু দেখাই, এই যে এমআরএনএ অংশটা আছে সেই এমআরএনএকে সে কী করে দেয়, ব্লক করে দেয়, এমআরএনএকে ব্লক করে দেয়। এমন কিছু অ্যান্টিবায়োটিকের নাম কি, ইসকল রিফাম্পিসিন। এরা মূলত আরএনএ পলিমারেজ এনজাইমটাকে কমায় দেয়, যার ফলে এমআরএনএ সিনথেসিস হতে পারে না। আর এমআরএনএ সিনথেসিস না হলে আমরা জানি যে প্রোটিন সিনথেসিস হবে না, আর প্রোটিন হলো ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম কথা। তো সেক্ষেত্রে এই রিফাম্পিসিন কাজ করে থাকে। দেন 6 নাম্বার হলো ডিএনএ গাইডেজ ফাংশন। আমরা জানি যে ডিএনএর মধ্যে গাইডেজ নামে একটা এনজাইম আছে। সেই গাইডেজ এনজাইমের আসলে কাজ কী, আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন সেক্ষেত্রে সুপার কোয়ালিং যখন ঘটে তখন ডিএনএ ভালো রেপ্লিকেশন হতে পারে না। তখন কী করে, এই গাইডেজ এনজাইম ডিএনএগুলোকে কাটিং করে আবার তাদের বেস পেয়ারগুলোকে ঠিক করে দেয়। যেমন যেই কাজটা আমাদের করে হলো টপোআইসোমারেজ, আমাদের শরীরে টপোআইসোমারেজ করে, আর ব্যাকটেরিয়াতে করে গাইডেজ এনজাইম। সেই গাইডেজ এনজাইম করে কি, আমাদের যে ডিএনএ কাটিং অ্যাক্টিভিটি আছে, ডিএনএ যে কাটিং অ্যাক্টিভিটি এই কাটিং অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। এবং কাটিং অ্যাক্টিভিটি বাড়াইলে কী করতে পারে, ধরো যে তোমার একটা সুতা যখন তুমি খুলবা, ডিএনএ রেপ্লিকেশন যখন হয় তখন কী হয়, আমাদের ডাবল হেলিক্সটা প্যাচ খুলে না, আর প্যাচ যখন খুলতে যায় তখন কী হয়, মাঝখানে একটা কি, এখানে একটা সুপার কোয়ালিং ঘটে যায়। এই সুপার কোয়ালিংটা ঘটলে কী হবে, ডিএনএ ভালো মতো প্যাচ খুলতে পারবে না। যেমন দুইটা রশ্মিকে যখন টান দিবা তখন কী হয়ে যায়, সামনে একটু প্যাঁচায় যায়, ঠিক আছে। তো প্যাঁচানোটাকে কী করে, এই ডিএনএ গাইডেজ কী করে, আমাদের ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন যখন ঘটে তখন এই প্যাঁচানো অংশটাকে কাট করে। এটা দুই রকম কাজ আছে। একটা হলো কি, এটা দুইটা হাত আছে, একটা হাত দিয়ে কী করে, এটাকে কাট করে এরকম বানায়, আরেকটা হাত দিয়ে সেটাকে আবার জোড়া লাগায় দেয় এইভাবে। তারপরে সুন্দরভাবে সে আবার কী করতে পারে, তার রেপ্লিকেশনটাকে সম্পন্ন করতে পারে। আর আমি যদি ডিএনএ গাইডেজ অ্যাক্টিভিটিকে কমাই দিই, এই গাইডেজ যদি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে কি রেপ্লিকেশন হবে না। আর রেপ্লিকেশন যদি না হয় তাহলে সেক্ষেত্রে প্রোটিন সিনথেসিস হবে না পরবর্তীতে। আমরা জানি যে ট্রান্সলেশন হবে না এবং ট্রান্সক্রিপশনও হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন ফ্লোরোকুইনোলস, খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা কী করে, এই যে ডিএনএ হলুদ অংশ যেটা দেখতে পাচ্ছি না, এটাকে বলি আমরা ডিএনএ গাইডেজ এনজাইম। এই ডিএনএ গাইডেজ ফাংশন যেটা আছে সেই ফাংশনটাকে ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে ডিএনএ কাটিং অ্যাক্টিভিটি খুবই কমে যায়। আর ডিএনএ কাটিং অ্যাক্টিভিটি কমে গেলে এখানে সুপার কোয়ালিং ঘটে আর এখানে প্যাচ লেগে যায়। তো রেপ্লিকেশন ব্যাঘাত ঘটে, আর রেপ্লিকেশন না হলে প্রোটিন তৈরি হবে না এবং তার অ্যাকশন দিতে পারবে না। যে ফ্লোরোকুইনোলস, এটা দুই রকম জেনারেশন আছে, বিশেষ করে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে আছে সিপ্রোফ্লক্সাসিন, খুবই গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে লেভোফ্লক্সাসিন, জেমিফ্লক্সাসিন অ্যান্ড মক্সিফ্লক্সাসিন। এগুলো হলো ডিএনএ গাইডেজ ফাংশনকে সেটা ডিস্ট্রয় করতে সাহায্য করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে অন রাইবোজোম। আমরা জানি যে ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোম আছে এবং রাইবোজোমে কী করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। রাইবোজোম সবার মধ্যেই আছে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তো রাইবোজোম যেটা আছে সেই রাইবোজোম আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া ইজ প্রোক্যারিওটিক। তো সেক্ষেত্রে তাদের 80S রাইবোজোম। তো দুই রকম সাব ইউনিট থাকে, বড়টাকে আমরা বলে থাকি 50S রাইবোজোম সাব ইউনিট, আর ছোটোটাকে আমরা বলে থাকি 30S রাইবোজোম সাব ইউনিট। তো প্রথমে আমরা দেখলাম যে 30S রাইবোজোম সাব ইউনিটের মধ্যে তারা কিছু অ্যান্টিবায়োটিক এই 30S রাইবোজোম সাব ইউনিটের মধ্যে ঝামেলা করে। তো সেগুলো কারা, ইজ কল্ড অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্ড টেট্রাসাইক্লিনস। অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে আছে অ্যামিকাসিন, জেন্টোমাইসিন অ্যান্ড তোব্রামাইসিন। আর টেট্রাসাইক্লিন আছে ডক্সিসাইক্লিন অ্যান্ড টেট্রাসাইক্লিন নিজেই, ঠিক আছে। তো এইগুলো তোমার হলো ব্যাকটেরিয়া। প্রথম যেটা আছে অ্যামাইনোগ্লাইকোসাইড, এটা মূলত ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট দেয়, আর টেট্রাসাইক্লিনটা মূলত ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট দেয়, ব্যাকটেরিয়ার গ্রোথকে সে কমায় দেয়। আর ব্যাকটেরিওসাইডাল মানে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে। এই দুইটা মূলত কাজ করে 30S রাইবোজোমের মধ্যে। দেন ডিরেক্টলি কাজ করে 50S রাইবোজোমের মধ্যে কতগুলা অ্যান্টিবায়োটিক, ইজ কল্ড ম্যাক্রোলাইটস, ইজ কল্ড অ্যাজিথ্রোমাইসিন অ্যান্ড ক্ল্যারিথ্রোমাইসিন। এইসব অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে। এবং এইগুলা মেকানিজম আমরা সামনে পড়বো যে কীভাবে তারা কাজ করে। মূলত তারা আমরা জানি যে 50S রাইবোজোমের মধ্যে 3টা পার্ট থাকে, ইজ কল্ড A, P and E পার্ট, অ্যারাইভাল পার্ট অ্যান্ড পেপটাইডাল পার্ট অ্যান্ড এক্সিট পার্ট। তো তার অনেকে আছে যারা অ্যারাইভাল পার্টের সমস্যা করে, অনেকে আছে পেপটাইডাল পার্টের সমস্যা করে। তো সেগুলো আমরা জানবো আস্তে আস্তে যে ম্যাক্রোলাইটসগুলো কীভাবে বা কোন মেকানিজম অ্যাকচুয়ালি কাজ করে রাইবোজোমের উপরে। এগুলো ছাড়াও অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে যেগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। যেমন এর মধ্যে একটা থাকতে পারে ইজ কল্ড ক্লোরামফেনিকল।
ক্লোরামফেনিকল। এটা অনেক জায়গায় ব্যান্ড হয়ে গেছে, বাট অনেক সময় এটা ইউজ করা যেতে পারে। ক্লোরামফেনিকল, সরি এখানে বানানটা মনে ভুল লিখছি, ইটস কল ক্লোরামফেনিকল, রিমেম্বার এটা কল হবে আর কি, ক্লোরামফেনিকল অ্যান্ড ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিনেজোয়াইড। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিনেজোয়াইড। এরকম আরও কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিনা আমাদের কাজ করে থাকে ব্যাকটেরিয়াকে কিল করতে পারবো, এবং এগুলো ভিন্ন ভিন্ন মেকানিজমে কাজ করে, এবং সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে লিনেজোয়াইড হবে, অ্যাকচুয়ালি লিনেজোয়াইড হবে। তো এই হলো আমাদের প্রথম ক্লাসের সম্পর্কে আমরা যা যা জানা সেগুলো জানলাম। আমরা আমাদের এই ক্লাস সম্পর্কে আমরা যা যা পড়লাম এইগুলোর উপর বেস করে কিন্তু আমরা ব্যাকটেরিয়াল কাভারেজগুলো পড়বো, যে কোন কোন অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি কোন কোন ব্যাকটেরিয়ার প্রতি তারা কাজ করতে পারে, এবং অ্যাকচুয়ালি আমরা জানবো আসলে যে রেজিস্ট্যান্স কীভাবে গ্রো করে, মানে রেজিস্ট্যান্স মেকানিজম আসলে কী, যে কোনো আমরা অ্যান্টিবায়োটিক ছোটোবেলা থেকে শুনে আনছি অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া ভালো না, অ্যান্টিবায়োটিক যদি আমরা বেশি খাই তাহলে সেক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করবে না। কেন কাজ করবে, রেজিস্ট্যান্সটা কেন হয় এবং কোন মেকানিজম হয়, কেন হয় মোটামুটি আমরা সবাই জানি গল্পের মতো করে, বাট কোন মেকানিজম হয় সেগুলো আমাদের জানতে হবে ইন ডিটেলস। এবং এই যে আমরা যে বললাম যে ডিএনএ গাইরেজ ফাংশনকে তারা নষ্ট করতেছে, 50S রাইবোজোম, 30S রাইবোজোম, ফলিক অ্যাসিড সিনথেসিস পাথওয়ে, সেল মেমব্রেন সিনথেসিস পাথওয়েকে তারা ডিস্ট্রয় করতেছে, এগুলোই বা কোন মেকানিজমে করতেছে আমরা কিন্তু সেগুলো আস্তে আস্তে আমরা স্টাডি করবো ধারাবাহিকভাবে। কিন্তু আজকের ক্লাসগুলো আমরা জানালাম যে ডিএনএ আসলে ব্যাকটেরিয়ার কোন কোন অংশে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে বা কী ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে, এগুলো স্ট্রাকচার সম্পর্কে জানলাম এবং এগুলো সম্পর্কে আমরা জানলাম। আমার স্ট্রাকচারটা খুবই দেখা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন রেজিস্ট্যান্স পড়বো আমরা দেখবো যে এই স্ট্রাকচারগুলোর মধ্যে ছোট একটা পার্থক্য, যেমন বড় একটা অ্যালকাইল গ্রুপ আছে, তার মধ্যে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, সেই হাইড্রোক্সিল গ্রুপটা চেঞ্জ করে দিচ্ছে আর রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এই জন্য আমাদের স্ট্রাকচারগুলো জানাও খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আমরা নেক্সট ক্লাসে দেখা হবে সবাইকে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।